আমাদের এইচএসসি পরীক্ষাতে বানান থেকে নম্বর থাকবে 10। দেশের নামের ক্ষেত্রে এই তিনটি দেশের নাম ব্যতীত আর কোথাও দীর্ঘইকার ব্যবহার করা হবে না। যত রকম অঞ্জলি আছে শব্দের শেষে যদি অঞ্জলি থাকে সেগুলোতে অঞ্জলি বানানে হ্রস্বইকার হবে। আর আমরা নত্যবেদনা একটা নিয়মে পড়ছিলাম, রি র পেট কাটা মূর্ধন্য স এর পরে কি হয়। আমার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে অত্যন্ত গুরুত্ব একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে বানান, শুদ্ধ বানান, যেটি আমরা হর হামেশাই ভুল করে থাকি। তোমাদের এইচএসসি পরীক্ষাতে বানান থেকে নম্বর থাকবে 10। হয়তো তোমরা বলে উঠবা, স্যার কি বলেন, বানান থেকে তো মাত্র 5 মার্ক থাকার কথা, 10 মার্ক কেন থাকবে? একটু বলে দিচ্ছি। দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষাতে বানান থেকে একটা বর্ণনামূলক কোশ্চেন থাকে। বাংলা একাডেমি প্রমিত বানানের 5টি নিয়ম তোমাদেরকে লিখতে হয়, অথবা 8টি ভুল বানান দেওয়া থাকে, অশুদ্ধ বানান দেওয়া থাকে, সেগুলোকে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। এখানে 5 মার্ক। এটা তো 5 মার্ক গেল, কিন্তু তোমাদের কিন্তু আর একটা টপিক আছে, সেটি হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ। সেখানেও কিন্তু শুদ্ধ এবং অশুদ্ধ বানান ঠিক মতো আইডেন্টিফাই করতে পারার কোনো রকম কোনো বিকল্প নেই। অর্থাৎ তোমার এই এক বানান টপিক আসলে তোমাকে 10 মার্কের কভারেজ দিবে। বাংলা ব্যাকরণে কিন্তু এই 30 মার্ক থাকে ব্যাকরণ অংশ থেকে, যেখানে 30-এ 30 পাওয়া যায়, বাকি 70 কিন্তু নির্মিত অংশ, যেখানে তুমি চাইলেও 70-এ 70 হয়তো পাবা না। তাই এই জায়গাটা আমাদেরকে খুব গুরুত্ব করে দেখতে হবে। এখন চলো আমরা আজকে শুদ্ধ বানানের কয়েকটা নিয়ম আছে, অর্থাৎ আমরা কয়েকটা নিয়ম যদি জানতে পারি তাহলে বেশিরভাগ অশুদ্ধ বানানগুলোকে আমরা বুঝতে পারবো যে কোথায় অশুদ্ধ কোথায় ভুল, এবং সেগুলোকে আমরা শুদ্ধভাবে লিখতে পারবো। আজকে আমরা বেশি না, শুধুমাত্র 10টি বানান নিয়ে আলোচনা করব। আমি একটু আগে যে বললাম শুধুমাত্র, এটি কিন্তু অপপ্রয়োগের দৃষ্টান্ত, যে অপপ্রয়োগ নিয়ে একটু আগে আমি কথা বললাম। চলো তাহলে আমরা নিয়মগুলো দেখে ফেলি। দেখো, নিয়ম 1। এই নিয়ম 1-এ আমরা বলছি যে হচ্ছে দেশ, ভাষা ও জাতির নামের বানানে হ্রস্ব ইকার হবে। অর্থাৎ দেশ, জাতি বা ভাষার বানান যদি আমি লিখতে যাই তাহলে আমি কখনোই সেটাকে দীর্ঘ ই দিয়ে ব্যবহার করব না। যেমন জাতির বানান যদি তুমি দেখো জাপানি, এটা যদি আমি 9 দীর্ঘি লিখি তাহলে কিন্তু এটা ভুল হবে। পাকিস্তানি, তুর্কি, বাঙালি সব কিন্তু দেখো হর্ষি ব্যবহার করতেছি, আমরা হর্ষ ইকার ব্যবহার করব, আমরা দীর্ঘ ইকার কিন্তু ব্যবহার করব না। আবার একইভাবে ভাষার নাম যদি দেখো, অনেক জায়গায় আমরা দেখি আরবি ভাষা, আরবিটা দীর্ঘ ইকার দিয়ে লেখে, এটা কিন্তু ভুল, কারণ এটা ভাষার নাম। দেশ, জাতি বা ভাষার নাম হলে সেখানে আমরা কখনোই দীর্ঘ ইকার ব্যবহার করব না। তবে হ্যাঁ, একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে 3টা দেশের নাম আছে যেগুলোতে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করব। সেই দেশ 3টি হচ্ছে, ব্যতিক্রমগুলো তোমরা একটু মনে রাখতে পারো। সেই দেশ 3টি হচ্ছে, একটা হচ্ছে চীন, চীনের নামের বানানে দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে। একটা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রী বানানে যেহেতু দীর্ঘ ইকার তাই শ্রীলঙ্কা বানানে দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে। আর একটা দেশের নাম হচ্ছে মালদ্বীপ, যেহেতু দ্বীপ বানান দীর্ঘইতে লিখতে হয় তাই মালদ্বীপ বানানেও দীর্ঘই লিখতে হবে। এই দেশের নামের ক্ষেত্রে এই 3টি দেশের নাম ব্যতীত আর কোথাও দীর্ঘইকার ব্যবহার করা হবে না। এটা গেল নিয়ম 1। চলো দেখি নিয়ম 2 কি। দেখো, নিয়ম 2-এ বলা হচ্ছে শব্দের শেষে ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘইকার হবে। শব্দের শেষে বলতে হচ্ছে, আমরা একটু আগে যে দেশ, জাতি এবং ভাষার নামগুলো আলোচনা করলাম, তাদের নামের পরে যদি দীর্ঘইকার যুক্ত হয়, ইয় প্রত্যয় যুক্ত হয়, তাহলে দীর্ঘই দিতে হবে। যেমন আরবি বানান, ভারতীয় বানান কিন্তু রস্বই দিয়ে লিখতে হয়, আরবি বানান কিন্তু রস্বই দিয়ে লিখতে হয়। কিন্তু আমি যখন লিখবো ভারতীয়, আরবীয়, তখন কিন্তু এই দেখো দীর্ঘইকার ব্যবহার করছে। একটু আগে আমরা দেখছি ভাষার ক্ষেত্রে, ভাষার নাম যখন লিখছি আরবি তখন হ্রস্বইকার দিয়ে লিখছি, আর এখন যখন আরবীয় লিখতেছি অর্থাৎ শব্দের শেষে ইয় প্রত্যয় আছে তখন কিন্তু আমরা দীর্ঘই ব্যবহার করব। এটা ছিল 2 নাম্বার নিয়ম। চলো দেখি 3 নাম্বার নিয়ম কি। 3 নাম্বার নিয়মে বলা হচ্ছে শব্দের শেষে যদি অঞ্জলি থাকে তাহলে
সর্বদাই রস্বীকার হবে। আমরা প্রায় দেখি গীতাঞ্জলি শুদ্ধ বানান কোনটি, এটা পরীক্ষায় আসে। আমরা একটা বদ্ধমূল একটা ধারণা নিয়ে থাকি যে গীতাঞ্জলি বানান, শ্রদ্ধাঞ্জলি বানান সব বোধহয় দীর্ঘইকার হবে। দীর্ঘইকার হবে না। যত রকম অঞ্জলি আছে শব্দের শেষে যদি অঞ্জলি থাকে সেগুলোতে অঞ্জলি বানানে হ্রস্বইকার হবে। এই যে দেখো গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, প্রেমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, যত অঞ্জলি আছে, পতঞ্জলি, জলাঞ্জলি, সব অঞ্জলিতে হ্রস্বইকার, কোথাও কোনো দীর্ঘইকার ব্যবহার করা হবে না। এটা ছিল নিয়ম 3। নিয়ম 4 কি? নিয়ম 4-এ যে আমরা দেখি, নিয়ম 4 হচ্ছে শব্দের শেষে যদি জিবি থাকে, শব্দের শেষে যদি জিবি থাকে তাহলে ওই জিবি বানানে, জিবি শব্দের শেষে থাকলে তাহলে ওই জিবি বানানে দুটাই দীর্ঘইকার হবে। শব্দের শেষে জিবি থাকলে কি হয়? দুটাই দীর্ঘইকার হয়। যেমন চাকুরজীবী, পরজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, যত জীবী, জীবী যদি শব্দের শেষে থাকে সব দীর্ঘিকা, দুটাই দীর্ঘি। দেখো বর্গজয় দীর্ঘি, বয় দীর্ঘি, বর্গজয় দীর্ঘি, বয় দীর্ঘি, বর্গজয় দীর্ঘি, বয় দীর্ঘি। জীবী শেষে থাকলেই দুটাই দীর্ঘিকার থাকবে। আর যদি শুরুতে যদি জীবী থাকে, শুরুতে জীবী থাকলে, ঠিক আছে, জীবিকা শুরুতে জীবী না, তাহলে এক্ষেত্রে প্রথমেই দীর্ঘইকার পরে হ্রস্বইকার। এই যে শুরুতে জীবী থাকলে এটা প্রথমে দীর্ঘইকার পরে হ্রস্বইকার। জীবিকা বানান বর্গজয় দীর্ঘি, বয় রস্যি, কয় আকার, জীবিকা। ঠিক আছে, এরপরে নিয়ম 5-এ চলে যাই আমরা। নিয়ম 5-এ যে বলা হচ্ছে, নিয়ম 5-এ যে বলা হচ্ছে বিদেশি শব্দে সর্বদা দন্তন্য ব্যবহার করা হবে। আমরা দেখো নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম আমরা পড়ে এসেছি, তাই না? নত্যবিধান মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স এটা শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অতৎসম শব্দে, তদ্ভব হোক, দেশি হোক, বিদেশি হোক, যত অতৎসম শব্দ আছে এখানে কোথাও মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। তার মানে কি, অতৎসম শব্দ হলে সেখানে কি ব্যবহার করতে হবে? দন্তন্য ব্যবহার করতে হবে। তো বিদেশি শব্দ তো একটা অতৎসম শব্দ, তাহলে এখানে কি ব্যবহার করা হবে? দন্তন্য ব্যবহার করা হবে। কোনো কারণে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন ফার্নিচার, কর্নেল। দেখো আমরা কি জানি, ফার্নিচার আমরা নত্যবেদনা একটা নিয়মে পড়ছিলাম, রি র পেট কাটা মূর্ধন্য স এর পরে কি হয়? মূর্ধন্য হয়। কিন্তু এখানে দেখো রেপ আছে, এই যে রেপ মানে কি, রয়ের অনুবর্ণ রেপ, তাহলে তারপরে কি হওয়ার কথা ছিল? মধ্যাহ্ন হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যাহ্ন হবে না। কেন হবে না? কারণ ফার্নিচার একটা ইংরেজি শব্দ, বিদেশি শব্দ, কর্নেল বিদেশি শব্দ, কর্নার বিদেশি শব্দ। এখানে নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম অনুযায়ী এখানে মধ্যাহ্ন হওয়ার কথা থাকলেও এখানে মধ্যাহ্ন হবে না, দন্তন্য হবে, কারণ এগুলো বিদেশি শব্দ। এটি ছিল নিয়ম নাম্বার 5।